নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। বন্ধুরা, তোমাদের ফার্স্ট সেমিস্টার কিন্তু শুধুমাত্র ছোট প্রশ্নের উপর ভিত্তি করে পরীক্ষা হবে। তোমাদের ওএমআরসিটি কিন্তু পরীক্ষা দিতে হবে। তোমাদের 40টি এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। এখানে কিন্তু এমসিকিউ প্রশ্নগুলোর অনেক রকম ভাগ রয়েছে। তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে, এসএকিউ অর্থাৎ লাইন তুলে তোমাদের প্রশ্ন বলতে পারে, তোমাদের শূন্যস্থান পূরণ আসতে পারে, তোমাদের সত্য মিথ্যা আসতে পারে, তোমাদের স্তম্ভ মিলন আসতে পারে, ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন আসতে পারে, ক্ষেত্র ভিত্তিক প্রশ্ন আসতে পারে। তো বিভিন্ন টাইপের এমসিকিউ এর প্রশ্ন তোমাদের সামনে আসবে এবং প্রত্যেকটারই 4টে করে অপশন দেওয়া থাকবে। তোমাদের সঠিক অপশানে টিক করে ওএমআরসিটি কিন্তু একদম সুন্দর করে যে জায়গাটি রয়েছে সেটা কিন্তু ফিল আপ করতে হবে। তবে একটা কথা মাথায় রাখবে, ছোট প্রশ্নের সঠিক উত্তর করবার জন্য এবং বিষয়টাকে জানবার জন্য পাঠ্য বই খুঁটিয়ে পড়ার বিকল্প আর কিচ্ছু হতে পারে না। তোমরা যে যত ভালো মতো করে পাঠ্য বই পড়তে পারবে সে তত সুন্দর উত্তর করতে পারবে। তবুও প্রতিটি অধ্যায়ের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে থাকে। তো সেরকমই আজকে আমি তোমাদের সামনে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবো এবং ভিডিওটি তোমরা শেষ অবধি দেখো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এবং আমি সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, পড়তে কম হয়, কি টেকনিকে পড়লে তোমাদের ভালো হবে এবং তোমরা খুব ভালো মতো করে বিষয়টিকে বুঝতে পারবে। সম্পূর্ণটাই কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তাই ভিডিওটির সঙ্গে তোমরা শেষ অবধি অবশ্যই থাকবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো বন্ধুরা, প্রথমেই তোমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলো দেখে নাও। আমি তোমাদেরকে শর্টকাট ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে তোমরা কিছু গ্রন্থ পড়বে এবং তার রচয়িতা বা লেখকগণের নামগুলো পড়ে নেবে। দেখে নাও, অ্যারিস্টটলের লেখা গ্রন্থের নাম হচ্ছে পলিটিক্স। প্লেটোর লেখা গ্রন্থের নাম দ্য রিপাবলিক। ডেভিড ইস্টন দ্য পলিটিক্যাল সিস্টেম। আর্থার বেন্টলি, বয়েকার দন্ত নয়টা লয়সী, আর্থার বেন্টলি দ্য প্রসেস অফ গভর্নমেন্ট। গ্রাহাম ওয়ালস হিউম্যান নেচার ইন পলিটিক্স। এভি ডাইসি ল অফ কনস্টিটিউশন। এরপরে চলে আসো মার্কস কমিউনিস্ট ম্যানিফেস্টো। লেনিন দ্য স্টেট অ্যান্ড রিভলিউশন। লিপসেট দ্য পলিটিক্যাল ম্যান। জন স্টুয়ার্ট মিল অন লিবার্টি। Montesquieu, The Spirit of Lodge. Lasky, A Grammar of Politics. Boda, The Six Books of Commonwealth. Machiavelli, The Prince. অ্যাডাম স্মিথের হচ্ছে ওয়েলথ অফ নেশন। এই কটা গ্রন্থ তোমাদের কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়তে হবে। তোমরা প্রয়োজনে খাতার মধ্যে কিন্তু এইটা নোট ডাউন করে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এইবার তোমরা কিছু উক্তি বা ধারণা বা তত্ত্ব সম্পর্কে জেনে নাও এবং সেই উক্তিগুলো বা ধারণা বা তত্ত্বটা কে দিয়েছিলেন সেই ব্যক্তিগুলোর নামও তোমরা কিন্তু জেনে নাও। প্রথমেই যিনি রয়েছেন ডেভিড ইস্টন। এনার উক্তি কি আছে? রাজনীতি হলো মূল্যের কর্তৃত্বমূলক বন্টন। তিনি আরও একটি উক্তি করেছিলেন, রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ। খুব ভালো করে উক্তিগুলো কিন্তু মনে রাখতে হবে, উক্তি দিয়ে বলতে হবে কে বলেছিলেন। বুঝতে পেরেছ? এরপরে গার্নার, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে। ব্রুনসলি, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান। অ্যারিস্টটল, মানুষ রাজনৈতিক প্রাণী বা ইংলিশে আসতে পারে ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল। এরপরে অ্যালান বল, সমাজে যে কোনো বিরোধ ও তার নিষ্পত্তি হলো রাজনীতি। লর্ড ব্রাইস রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান বলেছেন। রুশো, সাধারণ ইচ্ছা। বুঝতে পেরেছ? এরপরে যা বোদা, ইনি বলেছিলেন সার্বভৌমত্বের তত্ত্ব। রবার্ট নোজিক, সর্বাপেক্ষা কম শক্তিশালী রাষ্ট্র, এই তত্ত্বটি প্রচার করেছিলেন কে? রবার্ট নোজিক। লেনিন, রাজনীতি অর্থনীতির ঘনীভূত প্রকাশ। লেনিন কি করেছে? রাজনীতি অর্থনীতির ঘনীভূত প্রকাশ। মেইটল্যান্ড বলেছেন বা যে উক্তিটি করেছেন, যখন আমি কোনো পরীক্ষায় এমন প্রশ্নপত্র দেখি যার শিরোনাম রাষ্ট্রবিজ্ঞান, তখন আমার দুঃখ হয় শিরোনামটির জন্য, প্রশ্নগুলোর জন্য নয়। এরপরে অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে কি বলেছেন? শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন। এরপরে লর্ড ব্রাইস কি বলেছেন? রাষ্ট্রবিজ্ঞানকে আবহবিদ্যার ন্যায় অসম্পূর্ণ বিজ্ঞান বলে কিন্তু অভিহিত করেছেন। বুঝতে পেরেছ? এরপরে গেটেল কি বলেছেন? রাষ্ট্রবিজ্ঞান অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। এরপরে অ্যারিস্টটল কি বলেছেন? যে মানুষ সমাজে বাস করে না সে হয় পশু না হয়
ঈশ্বর। এই উক্তিগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ধারণাগুলো মাথায় রাখতে হবে, তত্ত্বগুলো মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে। তো শর্টকাটে তোমরা যদি এগুলা ভালো করে ছক করে করে পড়ে নিতে পারো এবং মনে রাখতে পারো, তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষায় কিন্তু ভালো নম্বর তুলতে পারবে। আরও দুটি উক্তি রয়েছে। ল্যাসওয়েল, রাজনীতি হলো প্রভাব ও প্রভাবশালীদের পর্যালোচনা। কোত, কোত কি বলেছেন? রাষ্ট্রবিজ্ঞান, বিজ্ঞান নয়। এবার এই প্রথম অধ্যায়ের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ সাল এবং ঘটনাগুলো তোমরা জেনে নাও। যেরকম দেখে নাও, প্রথমে 1688 খ্রিস্টাব্দে কি হয়েছিল? ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব হয়েছিল। 1776 খ্রিস্টাব্দে কি হয়েছিল? আমেরিকার স্বাধীনতা সংগ্রাম হয়েছিল। 1701 খ্রিস্টাব্দে কি হয়েছিল? রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ ঘটে। রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ ঘটে কখন? 1701 খ্রিস্টাব্দে। 1948 খ্রিস্টাব্দে কি হয়েছিল? আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কোথায় হয়েছিল? প্যারিসে হয়েছিল। এরপরে 1846-এ কি হয়েছিল? দ্য জার্মান আইডিওলজি গ্রন্থটি কিন্তু লেখা হয়েছিল। এরপরে 1903 খ্রিস্টাব্দে কি হয়েছে? মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ গড়ে ওঠে। 1789 খ্রিস্টাব্দে, এটা সবাই জানো, ফরাসি বিপ্লব হয়েছিল। 1923 সমাজবিজ্ঞান পর্ষদ গঠিত হচ্ছে এই সময়টাতে, বুঝতে পেরেছ? 1651 খ্রিস্টাব্দে লেভিয়াথান হয়েছিল। 1690 খ্রিস্টাব্দে টু ট্রিটিজেস অব গভর্নমেন্ট তৈরি হয়েছিল। 1651 খ্রিস্টাব্দে সোশ্যাল কন্ট্রাক্ট প্রকাশিত হয়েছিল। 1848 খ্রিস্টাব্দে কমিউনিস্ট ম্যানিফেস্টো, বুঝতে পেরেছ? 1760 খ্রিস্টাব্দে কি হয়েছিল? ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল। 1930 খ্রিস্টাব্দে কি হয়েছিল? রাজনৈতিক বিশ্লেষণে বৈজ্ঞানিক আচরণবাদের জন্ম হয়। 1690 খ্রিস্টাব্দে কি হয়েছিল? লকের বিখ্যাত গ্রন্থ টু ট্রিটিজেস অব গভর্নমেন্ট প্রকাশিত হচ্ছে। এরপরে খ্রিস্টপূর্ব 400 অব্দে এই সময় কি হয়েছিল? সক্রেটিস এথেন্সে জন্মগ্রহণ করেছিলেন, খ্রিস্টপূর্ব 400 অব্দে। আর আনুমানিক 5ম অব্দে কিন্তু প্রাচীন গ্রিসে সফিস্ট দার্শনিকদের উত্থান ঘটেছিল। এই সালগুলো এবং এই সালের গুরুত্বপূর্ণ ঘটনা এবং কোনো সময় গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশ, এই পাঠগুলো কিন্তু অবশ্যই তোমাদের দেখতে লাগবে প্রথম অধ্যায় থেকে। এইবার তোমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলো দেখে নাও। দেখো, রাষ্ট্রবিজ্ঞান হলো সামাজিক বিজ্ঞান ও গতিশীল বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান কি? সামাজিক বিজ্ঞান ও গতিশীল বিজ্ঞান। এরপর দেখো, মার্কসের সঙ্গে শ্রেণী সংগ্রামী ধারণাটি যুক্ত, মানে শ্রেণী সংগ্রামী ধারণাটা কার সঙ্গে যুক্ত? মার্কসের সঙ্গে। এরপরে প্রাচীন গ্রিকে প্রথম রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটে। তাহলে প্রথম রাষ্ট্রচিন্তার সূত্রপাত কোথায় ঘটেছিল? প্রাচীন গ্রিকে বা গ্রিসে। এরপরে খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে অ্যারিস্টটল দার্শনিক ছিলেন। তাহলে খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীর একজন দার্শনিকের নাম বলো, তাহলে কি হবে? অ্যারিস্টটল। এরপরে উদারনীতিবাদ দৃষ্টিভঙ্গির আদি প্রবক্তা হলেন কে? জন লক। এরপরে দেখে নাও, পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমাদের, 20 শতকে রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদী দৃষ্টিভঙ্গির আবির্ভাব ঘটে। তাহলে আচরণবাদী দৃষ্টিভঙ্গির আবির্ভাব কখন ঘটেছিল? 20 শতকে। এরপরে স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা হলেন কে? জন লক। এরপরে হিতবাদী তত্ত্বের প্রবক্তা হলেন কে? জেরেমি বেন্থাম। হার্বার্ট সাইমন ও গ্যাব্রিয়েল অ্যালমন্ড, এরা কি করেছিল? এরা শিকাগো গোষ্ঠী নামে পরিচিত, এই দুজন, হার্বার্ট সাইমন এবং গ্যাব্রিয়েল অ্যালমন্ড। এরপরে প্রাচীন গ্রিসে কি হয়েছিল? প্রাচীন গ্রিসে কিন্তু ক্ষুদ্র নগররাষ্ট্র ছিল। প্রাচীন গ্রিসে কি ছিল? ক্ষুদ্র নগররাষ্ট্র ছিল। এরপরে চলে আসো, টিউটিনরা সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেছিলেন। এরপরে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কার্ল মার্কস। এবার রাষ্ট্রবিজ্ঞানের বিকাশে নবজাগরণের সন্তান বলা হয় ম্যাকিয়াভেলিকে। তাহলে কাকে নবজাগরণের সন্তান বলা হয়? ম্যাকিয়াভেলিকে। আবার ম্যাকিয়াভেলিকে কিন্তু আধুনিক রাষ্ট্রচিন্তার জনকও বলা হয়, মাথায় রাখবে, বুঝতে পেরেছো? এরপরে আচরণবাদে বৌদ্ধিক ধর্মপিতা বলা হয় কাকে? চার্লস মেরিয়ামকে। এরপরে রাষ্ট্র দার্শনিক ডেভিড ইস্টন রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা দিয়েছিলেন। তাহলে কে রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা দিয়েছিলেন? ডেভিড ইস্টন। তারপর রাষ্ট্র দার্শনিক গার্নার রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছিলেন। রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছিলেন গার্নার এবং রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা দিয়েছিলেন ডেভিড ইস্টন, মাথায় রাখবে। হ্যাঁ, এরপরে চলে আসো, অ্যারিস্টটল গ্রিক দেশের দার্শনিক ছিলেন। এই অ্যারিস্টটলকে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। জনগণের সার্বভৌমিকতা ধারণা দেন কে? রুশো। রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? লাইবনিজ। একজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানের নাম হলো ডেভিড ইস্টন। সফিস্ট দার্শনিকগণ প্রাচীন গ্রিক দেশের চিন্তাবিদ ছিলেন। পলিটিক্স শব্দটি 3টি গ্রিক শব্দ থেকে উদ্ভূত। পলিটিক্স শব্দটি কটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত? 3টি। সেগুলো কি? পলিস, পলিটি এবং পলিসিয়া। আইনগত সার্বভৌমিকতার জনক হলেন হবস। লককে রাজনৈতিক সার্বভৌমিকতার জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, রাজনৈতিক মানুষ এই ধারণাটির পরিচয় করান কে? ম্যাকিয়াভেলি। সামাজিক চুক্তি, মানে এই সামাজিক চুক্তি গ্রন্থটা কে লিখেছিল বলতো? রুশো।
রুশো লিখেছিল এই সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট। সামাজিক চুক্তি গ্রন্থটি ফরাসি বিপ্লবের বাইবেল হিসেবে পরিচিত। তাহলে ফরাসি বিপ্লবের বাইবেল হিসেবে কোন গ্রন্থ পরিচিত? সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট। কে লিখেছিলেন? রুশো। রাষ্ট্রনীতি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত, আর রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস উভয়ই সমাজবিজ্ঞানের শাখা। তো এই ছিল তোমাদের ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি এই প্রশ্নগুলো তোমরা যদি সঠিকভাবে রেডি করে নাও তাহলে অনেকটা উপকার পাবে, এবং এই অধ্যায় থেকে আসা পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব সঠিকভাবে উত্তর করে আসতে পারবে। তবে একটা কথা বরাবরই বলবো, পাঠ্য বই কিন্তু তোমরা অবশ্যই খুঁটিয়ে পড়ো, তার পাশাপাশি এই প্রশ্নগুলোকে তোমরা রেডি করো, অবশ্যই তোমরা উপকার পাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।